আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 23 ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তৃণমূল কংগ্রেস থেকে 50 জনের অধিক কর্মী কংগ্রেসে যোগদান। শিলচরে উঠানে উঠানে কর্মসূচি কংগ্রেসের। শহরবাসীকে শুধু ললিপপ দেখিয়ে যাচ্ছে সরকার, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। ভাগায় হৃদয় বিদারক ঘটনা, নির্বিমান সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু যুবকের। জেল হাজতে ইউএসটিএমের চ্যান্সেলর মাহবুবুল, 15 জন আইনজীবীর আবেদন খারিজ। শিবরাজকে বিমানের ভাঙ্গা আসন বরাদ্দ, ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া। ফের ক্ষমতায় ফিরলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। 10,000 কোটি দিলেও কেন্দ্রের শিক্ষানীতি মানব না, হুক্কার স্ট্যালিনের। কেজরিওয়ালের শিলমোহর, দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হলেন অতিশী মারলেনা। রমজান মাসে মসজিদের ভিতরে প্রচার ও ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব। সংখ্যালঘুদের পাশে নিয়ে 26-এ 100 আসন দখলের লক্ষ্যে বিজেপি। বিধায়কদের কাজকর্মের সমীক্ষা সেপ্টেম্বরে, জয়ের সম্ভাবনাই হবে টিকিট পাওয়ার চাবিকাঠি। এবং সর্বশেষ খবরটি হলো, কোন সম্প্রদায়কে তফসিলি মুক্ত করার ক্ষমতা রয়েছে সংসদের, বলল সুপ্রিম কোর্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচি শিলচরে অনুষ্ঠিত হলো। আজ আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। আজ উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচিতে ভূপেন বোরা ও জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে 50 জনের অধিক কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। ভূপেন বোরা বিজেপি সরকারের কাজকর্ম বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। এছাড়া তিনি বলেন, 4 বছর হয়ে যাওয়ার পর শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন না করে শহরবাসীকে শুধু বিজেপি সরকার ললিপপ দেখিয়ে চলে যাচ্ছে। সরকারের ভুয়ো প্রতিশ্রুতির বিরুদ্ধে গর্জে উঠবেন জনগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, যুব কংগ্রেস, সেবা দল, মহিলা কংগ্রেসের সদস্যরা। অপরদিকে ভাগা শেরখান সড়কের রুকনি সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মান সেতুর কাজ দেখতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। আজ সকালে এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়। নিহত যুবকের নাম আনসার হোসেন। তিনি ভাগাবাজারের বাসিন্দা এবং সেতু থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 50 মিটার হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 11টার দিকে আনসার সেতুটির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পা পিছলে গেলে তিনি প্রায় 30 ফুট উপর থেকে নদীতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, আনসার একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং যে সেতুটি ভেঙে পড়েছিল সেই সেতুতে কাজ করেছিলেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। তার স্ত্রী দুরারোগ্য আক্রান্ত হলে তিনি বাড়িতে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধারের কাজ করেছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে ইউএসটিএম চ্যান্সেলর মাহবুবুল হককে জেল হাজতে পাঠানো হলো। একইভাবে 5 শিক্ষককেও 7 দিনের হেফাজতে পাঠিয়েছে শ্রীভূমি পুলিশ। শনিবার রাত অবধি চলে আদালত। মাহবুবুল হকের পক্ষে 15 জন আইনজীবী আবেদন দাখিল করলে খারিজ হয়। অবশেষে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার মাঝরাতে গুয়াহাটি গুড়ামারার বাসভবন থেকে হককে পুলিশ গ্রেফতার করে শনিবার বিকেলে গুয়াহাটি থেকে শ্রীভূমিতে নিয়ে আসা হয় তাকে। পাশাপাশি পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা হীরামণি শইকিয়া, শিক্ষক বিজয় দত্ত, রজাক আলী, ইমদাদুর রহমান ও নুমান আহমেদকে আটক করে পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য শ্রীভূমি পুলিশ সদর কার্যালয়ে পাঠানো হয়েছিল। অপরদিকে কেজরির শিলমোহর, দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হলেন অতিশী। কিছুদিন আগেও দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, তবে ভাগ্যের পরিহাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে এবার বিরোধী দলনেতার পদে বসলেন অতিশী মারলেনা। আপের বিধায়ক দলের বৈঠকের পর বিরোধী দলনেতার পদে অতিশী নামের শিলমোহর দেন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ফলে দিল্লি বিধানসভা এবার শাসক বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নয়া সরকার গঠনের পর 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দিল্লির বিধানসভার অধিবেশন। সেই লক্ষ্যে রবিবার 22 বিধায়ককে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, বিধানসভায় বিরোধী দলনেত্রীর পদে বসবেন অতিশী মারলেনা। গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ার পর কেজরিওয়ালকে ধন্যবাদ জানান অতিশী। তিনি বলেন, আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের মানুষ আমাদের বিরোধী আসন সামলানোর দায়িত্ব দিয়েছেন। আপ দেখিয়ে দেবে আমরা বিরোধী দলের দায়িত্ব পালনে কতখানি শক্তিশালী।
কঠিন সময়ে মুখ্যমন্ত্রী হয়ে আমি দিল্লির মানুষের সেবা করেছি, এবার বিরোধী নেত্রীর দায়িত্ব সফলভাবে পালন করব। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপির কাছে লজ্জার হার হারতে হয়েছে দুইবারের শাসক দল আপকে। 70 আসনের মধ্যে 48টি আসনের জয় পেয়েছে বিজেপি, অন্যদিকে মাত্র 22 আসন পেয়েছে আম আদমি পার্টি। নির্বাচনে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো ভিভিআইপি। অপরদিকে 10,000 কোটি দিলেও কেন্দ্রের শিক্ষানীতি মানব না, হুঙ্কার স্ট্যালিনের। মোদী সরকারের নয়া শিক্ষানীতি মানবেন না বলে ফের হুঙ্কার ছাড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম.কে স্ট্যালিন। কুড্ডালুরে অভিভাবক শিক্ষক সংঘের এক অনুষ্ঠানে মোদী সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে তিনি বলেন, 10,000 কোটি টাকা দিলেও কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানব না। তবে ডিএমকে সুপ্রিমো এও জানিয়েছেন, হিন্দি ভাষা নিয়ে তার আপত্তি নেই, কিন্তু জোর করে হিন্দি চাপানোর ক্ষেত্রে আপত্তি রয়েছে। কুড্ডালুরে অভিভাবক শিক্ষক সংঘের অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, আমরা কোনো ভাষার বিরোধী নই, কিন্তু জোর করে কোনো ভাষা চাপিয়ে দেওয়ার বিরোধী, সেই বিরোধিতায় অটল থাকবো। আমরা শুধু হিন্দি চাপানোর চেষ্টার জন্যই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছি না, আরও বেশ কিছু কারণেও বিরোধিতা করছি। আমরা মনে করি জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, এটি শিক্ষার্থীদের স্কুল থেকে দূরে সরিয়ে দেবে। তিনি আরও বলেন, জাতীয় শিক্ষানীতিতে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দানে অস্বীকার করা হয়েছে। তাছাড়া কলেজগুলিতে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য দেশ জুড়ে সাধারণ প্রবেশিকা পরীক্ষা চালু করার সুপারিশ করেছে। সেই সঙ্গে তৃতীয়, পঞ্চম এবং অষ্টম মানের জন্য দেশে একই পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে নালিশ ঠুকেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমকি দিয়েছেন, জাতীয় শিক্ষানীতি কার্যকর করা না হলে সার্বিক শিক্ষা অভিযানে রাজ্যকে যে 2,000 কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হয় তা বন্ধ করে দেওয়া হবে। ধর্মেন্দ্র প্রধানের ওই হুমকির প্রসঙ্গ উত্থাপন করে স্ট্যালিন এদিন পাল্টা হুঙ্কার ছেড়ে বলেন, 10,000 কোটি টাকা দেওয়া হলেও কেন্দ্রীয় শিক্ষানীতি মানব না। অপরদিকে 26-এর বিধানসভা ভোটে একার শক্তিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়েছে বিজেপি। তবে জোট শরিকদের নিয়ে 100-র বেশি আসন দখলের পরিকল্পনা করা হচ্ছে। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এই লক্ষ্যে দল মাঠে নামার কথা বলেছেন। আসামের 33% সংখ্যালঘুকেও দূরে ঠেলে দেননি তিনি। তাৎপর্যের বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন মুসলিম ভোট চাই না বলছেন, তখন শইকিয়ার দাবি 33% ভোটারকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়, তাদেরও উন্নয়নের বৃত্তি আনতে হবে। প্রদেশ বিজেপি সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। 26-এর বিধানসভা ভোটের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বিজেপি একাই যাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেটাই আমাদের প্রথম টার্গেট, সেই লক্ষ্যে কাজ করছি আমরা। তবে জোট শরিক অগপ ইউপিপিএলকে নিয়ে 100-র বেশি আসনে জয়ী হওয়ার টার্গেটও নেওয়া হয়েছে। লক্ষ্য পূরণের জন্য শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। কিন্তু ফের ক্ষমতা দখলের লক্ষ্য পূরণ করতে আসামের 33% সংখ্যালঘু জনগণকে দূরে ঠেলে দেননি তিনি। তাৎপর্যের বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন মুসলিম ভোট নিয়ে বিরক্ত, ভোট দেবে না বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, তখন শইকিয়ার দাবি আসামের 33% ভোটারকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়, তাদেরও উন্নয়নের বৃত্তি আনতে হবে। সংখ্যাগুরু এসব কংগ্রেসের সৃষ্টি, তাদের তুষ্টিকরণের রাজনীতি। বিজেপি এই ধরনের রাজনীতি থেকে সবসময় দূরে থাকে। তিনি বলেন, আসামের সংখ্যালঘুদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি, কারণ তাদের উন্নয়ন থেকে সরিয়ে রাখা সম্ভব নয়। দেশের শ্রেষ্ঠ 5 রাজ্যের তালিকায় আসামকে নিয়ে যেতে হলে সবার সমান সহযোগিতার প্রয়োজন। বিধানসভা ভোটে দলের বিধায়কদের সবাই ফের টিকিট পাবেন কিনা, এই প্রশ্নে বিজেপি সভাপতি জানান, বিধায়কদের পারফরমেন্সের উপর সমীক্ষা চালানো হবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে সমীক্ষা। বিধায়কদের ব্যক্তিগত প্রতিষ্ঠান বিরোধিতা, রাজনৈতিক পরিস্থিতি, বিরোধীদের শক্তি, এসব খতিয়ে দেখা হবে সমীক্ষায়। তারপর নির্ভর করবে 26-এর দলীয় টিকিট। তবে প্রার্থীদের জয়ের সম্ভাবনা হবে টিকিট প্রাপ্তির মূল শর্ত। অপরদিকে কোন সম্প্রদায়কে তফসিলি জাতিভুক্ত করার ক্ষমতা কেবল সংসদের রয়েছে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংসদই পারে কোনো সম্প্রদায়কে তফসিলিভুক্ত করতে বা তাকে ওই তালিকা থেকে বাদ দিতে। আরেকাটিকা বা হটিক সম্প্রদায়কে তফসিলি জাতির তালিকাভুক্ত করার দাবিতে জনস্বার্থে একটি মামলা দায়ের হয়েছিল। মামলার আবেদনে বলা হয়, ভারতে যত এই সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের সকলকেই তফসিলি জাতির তকমা দিতে হবে। ওই সম্প্রদায়ের লোকজন হিন্দু কসাই বলে পরিচিত, তারা মাংস বিক্রিও করেন। কসাইখানার আশপাশের এলাকাতেই থাকেন হটিক সম্প্রদায়ের লোকজন। সমাজের মূল সুদের সঙ্গে তাদের বড় একটা যোগাযোগ নেই।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে জানায়, কোনো সম্প্রদায় তফসিলি জাতিভুক্ত হবে কিনা তা ঠিক করার অধিকার আদালতের নেই। ওই মামলা কিভাবে গ্রাহ্য হবে সেই প্রশ্ন তুলে বিচারপতি গাবাই জানান, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এর আগে একাধিকবার তার বক্তব্য স্পষ্ট করেছে। বিচারপতি গাবাইয়ের কাছে মামলাকারীর আইনজীবী জানতে চান সেই ক্ষেত্রে হাইকোর্টে আবেদন করা যায় কিনা। বিচারপতি গাবাই তাকে জানান, হাইকোর্টের সেই ক্ষমতা বা অধিকার নেই, সেই ক্ষমতা রয়েছে কেবল সংসদের। তফসিলি জাতির তালিকা সংশোধনের ক্ষমতা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কারো নেই। জনস্বার্থ মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, 2023 সালে মণিপুরের মৈতেই সম্প্রদায়কে তফসিলি জাতিভুক্ত করার কথা বিবেচনা করতে বলেছিল সেখানকার হাইকোর্ট। হাইকোর্টের রায়কে কেন্দ্র করে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ বাদে তার জেরে হাইকোর্ট তার রায় বাতিল বলে ঘোষণা করে। অপরদিকে ফের ক্ষমতায় ফিরলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। সদ্য অবসর নিয়েছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস, কিন্তু অবসরের মাত্র 2 মাসের মধ্যে নতুন দায়িত্বে ফেরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ঘনিষ্ঠ এই আমলাকে প্রধানমন্ত্রীর দপ্তরেই ফেরানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব পদে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এদিন মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি থেকে একটি বিবৃতি দিয়ে নতুন পদে শক্তিকান্তকে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন এই পদে থাকবেন ততদিন প্রধান সচিব পদে থাকবেন শক্তিকান্ত। পরবর্তী নির্দেশিকা প্রকাশিত হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে, এই আভাসও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে রয়েছেন আইএএস আধিকারিক পিকে মিশ্র। তিনি 2019 সালের 11 সেপ্টেম্বর থেকে এই দায়িত্বে বহাল রয়েছেন। এবার সেই পদে আরো একজন নিযুক্ত হলেন, অর্থাৎ শক্তিকান্তকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত করা হলো। অপরদিকে রমজান মাসে মসজিদের ভিতরে প্রচার ও ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব। হাতে আর কটা দিন, এরপরে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করলো সৌদি আরবের গাইডেন্স মন্ত্রণালয়। এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য। কেউ যদি নিয়ম ভঙ্গ করেন তবে কড়া শাস্তি পেতে হবে তাকে। নতুন নির্দেশনা নিয়ে সৌদি আরবের গাইডেন্স মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবিহ নামাজ চলাকালীন ইমাম ও মুসল্লিদের ভিডিও করা যাবে না। এটা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক মাধ্যমে সরাসরি লাইভ প্রচারও নিষিদ্ধ, এমনকি মসজিদে ক্যামেরাও ব্যবহার করা যাবে না। একইভাবে দেশটির গাইডেন্স মন্ত্রণালয়ের তরফে আরো জানানো হয়েছে, রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য নেই। সকলকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, প্রত্যেক বছর পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। মসজিদে ইফতারের নিয়ম থেকে শুরু করে নতুন নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে বলে জানিয়েছে দেশটির গাইডেন্স মন্ত্রণালয়। অপরদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে ভাঙ্গা আসন বরাদ্দ করা হলো কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আর তাতেই বেজায় চটে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন শিবরাজ। পরে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে এক্সে নিজের মনের কথা তুলে ধরেছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ লিখেছেন, শনিবার আমাকে ভোপাল থেকে দিল্লি আসতে হয়েছিল। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI436 এ টিকিট বুক করেছিলাম। আমাকে 8C নম্বর সিট বরাদ্দ করা হয়েছিল। আমি গিয়ে সিটে বসলাম। সিটটি ভাঙ্গা অবস্থায় ছিল। ওই আসনে বসতে অস্বস্তি হচ্ছিল। আমি যখন এয়ারলাইন স্টাফদের জিজ্ঞাসা করলাম খারাপ থাকা সত্ত্বেও এই আসন কেন আমায় বরাদ্দ করা হলো, তারা আমাকে বলেছে ম্যানেজমেন্টকে আগেই জানানো হয়েছিল যে এই আসনটি ভালো নয় এবং এর টিকিট বিক্রি করা উচিত নয়। আমার ধারণা ছিল টাটা দায়িত্ব নেওয়ার পরে এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নতি হবে, কিন্তু তা আমার ভুল ধারণায় পরিণত হয়েছে। শিবরাজের এই টুইটের পরই ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এই অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা বিষয়টি সাবধানতার সঙ্গে দেখছি। আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ চাইছি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।